রাজধানীতে একযোগে জামায়াত ইসলামী আন্দোলন সহ ৭ দলের বিক্ষোভ। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ কয়েক দফা দাবি। ক্ষমতা পাকাপোক্ত করতেই জুলাই হত্যাযোগ্য। ট্রাইব্যুনালে কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চাকসুতে ছাত্রদলের ভিপি জিএস পদে সাজ্জাদ সাফায়েত, শিবির প্যানেলে ইব্রাহিম হাবিব। রাকসুতে আচরণবিধি নিয়ে ইসির সতর্কবার্তা। সীমানা নির্ধারণ আইনে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই, জানালেন ইসি সচিব। প্রবাসে পোস্টাল ব্যালটে নিবন্ধন করে দেশে ফিরলে দেয়া যাবে না ভোট। এবং নরসিংদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। নিহত ১, আহত ৫। সাংবাদিকদের উপর হামলা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ কয়েক দফা দাবিতে রাজধানীতে একযোগে সমাবেশ করছে জামায়াত ইসলামী আন্দোলন সহ ৭ দল। বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে সমাবেশ করছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অভ্র, বিক্ষোভ সমাবেশ থেকে কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। জামায়াতে ইসলামীর এই যে দক্ষিণ গেট, এই দক্ষিণ গেট থেকে যেই সমাবেশ সেটি কিন্তু এখনো শুরু হয়নি, তবে 4:30 নাগাদ শুরু হবার কথা রয়েছে। তাদের মোট 5 দফা দাবিতে তাদের এই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিন্তু এই যে এই আজকের এই সমাবেশ, মূলত এখান থেকে হচ্ছে তাদের যে কর্মসূচি সেটির কিন্তু স্পষ্ট একটি দাবি কিন্তু তারা জানান দিতে চান। তাদের মূল যেই কথাটি আছে সেটি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, এবং তার পাশাপাশি তারা কিন্তু বলতে চান যে পিআর পদ্ধতিতে যে খুব বিশিষ্ট জাতীয় নির্বাচন সেটি সহ 5 দফা দাবি নিয়ে কিন্তু তাদের আজকের এই হচ্ছে সমাবেশ। মূলত হচ্ছে জামায়াত ইসলামের পক্ষ থেকে এই যে আজকে 4:30টায় বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি কিনা হচ্ছে নায়েবে আমির জামায়াত ইসলামের, এবং একই সাথে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, যিনি জেনারেল সেক্রেটারি। তার পাশাপাশি হচ্ছে নুরুল ইসলাম বুলবুল, তিনিও কিন্তু হচ্ছে এখানে উপস্থিত থাকবেন। আজকের এই অনুষ্ঠান বা আজকের এই বিক্ষোভ সমাবেশ যেটি কিনা হচ্ছে এটির পরবর্তীতেই কিন্তু হচ্ছে একটি মিছিল হওয়ার কথা রয়েছে, এবং এই মিছিলটি কিন্তু চলে যাবে ঠিক শাহবাগের আশেপাশে, শাহবাগের দিকে। তবে এখন পর্যন্ত এখানে আমি যতখানি দেখতে পেয়েছি তারা জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু হচ্ছে প্রস্তুতি নেওয়া হয়েছে সকল ধরনের সকল মতের মানুষকে সাথে নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য তাদের কিন্তু হচ্ছে প্রচেষ্টা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও বাইতুল মোকাররমে দক্ষিণ গেটে কিন্তু হচ্ছে আস্তে আস্তে জমায়েত হতে শুরু করেছে জামায়াত ইসলামের যারা নেতৃবৃন্দ আছেন তারা, তার পাশাপাশি সাধারণ কর্মী যারা আছে তাদেরকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কিছুক্ষণ আগে থেকেই কিন্তু আস্তে আস্তে নানা জায়গা থেকে মিছিল দিয়ে এখানে হাজির হতে। তার পাশাপাশি বলে রাখতে চাই যে এটি কিন্তু হচ্ছে যে 5 দফা দাবিতে যেই বিক্ষোভ সমাবেশ, এটি কিন্তু হচ্ছে আজকে দ্বিতীয় দিনের মতো। গতকালকেও কিন্তু হচ্ছে একটি বিক্ষোভ সমাবেশ ছিল জামায়াত ইসলামের পক্ষ থেকে। এর পাশাপাশি কিন্তু যদি বলতে চাই যে এর পাশাপাশি কিন্তু হচ্ছে আগামী শুক্রবারেও কিন্তু হচ্ছে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে কিন্তু হচ্ছে অনুষ্ঠান কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি কিন্তু হচ্ছে এই যে একই দাবি যে 5 দফা দাবিতে কিন্তু হচ্ছে এই আজকে যে 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হচ্ছে সেটি কিন্তু হচ্ছে সেই আগামীকালকেও চলবে বিভাগীয় পর্যায়ে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে
বিভিন্ন থানা পর্যায়ে এর পরবর্তী 26 তারিখে কিন্তু হচ্ছে তাদের নতুন কর্মসূচি রয়েছে, সেখানেও কিন্তু হচ্ছে এই 5 দফা কর্মসূচির কথা রয়েছে। এই ছিল আমার কাছে আজকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যেই সমাবেশ হচ্ছে সেই সমাবেশ থেকে সর্বশেষ। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে জামায়াত ইসলামী আন্দোলন সহ 7 দলের বিক্ষোভ সমাবেশ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি সহ বিভিন্ন দাবিতে প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ করছে খেলাফতে মজলিস। সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ। সেখানকার সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, কি বলছেন খেলাফতে মজলিসের নেতাকর্মীরা এবং এখন পর্যন্ত আপনার কাছে নতুন কি খবর আছে জানাবেন বিস্তারিত। প্রয়োজনীয় সংস্কার এটা অব্যাহত রাখতে হবে এবং বিচার সাহাব দুপুরের পর থেকে এখানে খেলাফত মজলিসের যে স্বাধীনতা কর্মীরা আছেন তারা এখানে দলে দলে যুক্ত হয়ে তারা 6টি দাবি আজকে উত্থাপন করছেন। যদিও 6টি দাবির মৌলিক যে দাবিগুলো তারা বলতে চাইছেন জুলাই সনদের আইনি ভিত্তি দরকার, এর পাশাপাশি তারা বলছেন যে উচ্চকক্ষে সংসদের উচ্চকক্ষে অবশ্যই পিআর পদ্ধতি আনুপাতিক হারে যে প্রতিনিধি নির্বাচন সেটির মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে। এবং তৃতীয় দাবি তারা বলছেন প্রাথমিক পর্যায়ে সকল শিক্ষক নিয়োগ হয়ে থাকে সেখানে যদি গানের শিক্ষক নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে অবশ্যই তারা ধর্মীয় শিক্ষককেও নিয়োগ দিতে হবে। এবং এই সকল দাবিগুলো নিয়েই তারা যুগপৎ আন্দোলন, সে আন্দোলনের সঙ্গেই তারা একাত্মতা পোষণ করলেন। এবং এখানে মূলত খেলাফত মজলিসের যে মহানগরী পর্যায়ের নেতাকর্মী আছেন তাদেরই আধিপত্য দেখতে পেয়েছি এবং কেন্দ্রীয় পর্যায়ে যিনি আহমেদ আব্দুল কাদের তার নেতৃত্বেই মূলত আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং এই সমাবেশের পরেই তারা একটি বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। এবং আজকের এই প্রেস ক্লাব এলাকা কিন্তু শুধুমাত্র যে খেলাফত মজলিসই সমাবেশ করছে তা কিন্তু নয়, এর পার্শ্ববর্তী নিজামে ইসলাম, এর পাশাপাশি আরো অন্যান্য রাজনৈতিক সমমনা দলগুলো তারাও এই এক অভিন্ন দাবিতে তারা এখানে একত্রিত হচ্ছেন এবং তারা স্লোগানে মুখরিত রাখছেন এই অঞ্চলটি। তারা সরকারকে একটি প্রেসার ক্রিয়েটিং একটি অবস্থান তৈরি করার জন্য তারা বারবারই বলছেন যে সকল দাবি দাওয়াগুলো উত্থাপন করা হচ্ছে এগুলো সব দাবি দাওয়াগুলো উত্থাপন করার প্রয়োজন ছিল না, সরকারের নিজ দায়িত্বে উচিত ছিল এটি আসলে বাস্তবায়ন করা কিংবা মেনে নেওয়া। তবে সরকারের সেই উদাসীনতার অভিযোগ কিনে তারা বলছেন এখন আর কোনো আলোচনার টেবিল নয়, বরং রাজপথ থেকেই এই সমাধানটি আসতে হবে, রাজপথ থেকেই তাদের যে 6 দফা সেটি আসলে বাস্তবায়ন করে তারা ঘরে ফিরবেন। এবং জুলাই জাতীয় সনদের যে ঘোষণা সেটি আসলে আইনি ভিত্তি না থাকাটা তারা মনে করছেন খুবই ঝুঁকিপূর্ণ। নির্বাচিত সরকার এসে আসলে এটিকে আইনি ভিত্তি দেবে কিনা তেমন সংশয় তারা প্রকাশ করছেন। তারা বলছেন আসলে উচ্চকক্ষে পিআর পদ্ধতি নির্বাচন এটিও খুব বেশি প্রাসঙ্গিক দাবি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে এবং এই দাবি আসলে আদায় হওয়ার পরে তারা ঘরে ফিরবেন। এই মুহূর্তে আসলে খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় মহাসচিব তিনি কথা বলছেন, আমরা পরবর্তী বুলেটিন হতে জানার চেষ্টা করব তিনি কি আহ্বান কি বার্তা দিতে চাইলেন আজকের সমাবেশ থেকে। সাহাব, প্রেস ক্লাবের সামনে জুলাই সনদের আইনি ভিত্তি সহ কয়েকটা দাবিতে সমাবেশ করছে খেলাফত মজলিস। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সহকর্মী হোসেন জাহিদ। পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিনুর। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফরহাদ, বিক্ষোভ মিছিল কখন শুরু হবে এবং কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন আমাদেরকে। সাহাব, বিক্ষোভ মিছিল তো শেষ হয়ে গেছে, সেটি আমরা দেখেছি যে বাদ জোহর ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একটি বিক্ষোভ মিছিল করেছে পিআরের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন, এছাড়া জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে যে 14টি দল ছিল তাদের বিচার করা এবং তাদের বিচার চলাকালে তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখা, সেই বিষয়গুলো নিয়ে বিক্ষোভ মিছিল ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশে। সেটি জোহরের পর শুরু হয় এবং মিছিল পূর্ববর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশে সেখানে আমরা দেখেছি দলের নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম। তিনি বলেছেন যে আইনি ভিত্তি জুলাই সনদের সেটি দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে এই সরকারকে এবং একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই যেন বিচার এবং সংস্কার এর আগে
কোনোভাবেই না হয় সেটির বিষয়ে কিন্তু তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে দৃশ্যমান বিচার হতে হবে, একই সঙ্গে যেসব সংস্কার করা প্রয়োজন নির্বাচনের আগে সে সংস্কারগুলো করতে হবে। অর্থাৎ সংস্কারের মধ্যে তিনি যে বিষয়টিকে বেশি জরুরি এবং গুরুত্ব দিয়ে বলেছেন সেটি হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই বিষয়গুলোকে দ্রুততম সময়ের মধ্যে সেগুলো কার্যকর করতে হবে এবং এর মধ্য দিয়ে নির্বাচন দিতে হবে। এবং তারা বলছেন যে দেশে বিচার কার্যক্রম সঠিকভাবে এখনো চলমান দৃশ্যমান না করে এবং সংস্কার না করে যদি নির্বাচন করা হয় তাহলে তারা বলছেন যে একটি দলের পক্ষে তারা কাজ করছেন বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে এখানে দলের যে সিনিয়র নায়েবে আমির তিনি আরও একটি বিষয়কে গুরুত্ব দিয়ে বলেছেন যে প্রাথমিক শিক্ষায় যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি সেটিকে অবিলম্বে বাতিল করে সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে তিনি জোর দাবিয়েছেন এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ যদি বাধ্যতামূলক না করা হয় এবং এটি না করে যদি গানের শিক্ষক নিয়োগই দেয়া হয় তাহলে সে বিষয়ে তারা বলছেন যে এই সরকারের গদিও তারা তছনছ করবেন, এরকম কথাই কিন্তু তারা আজকের এই আন্দোলন থেকে বলেছেন। এরপর আমরা দেখেছি তারা একটি মিছিল করে তারা আজকের এই বিক্ষোভ মিছিল শেষ করে। তো এই ছিল আমার কাছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সবশেষ তথ্য। সাহাব। ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শেষ হবার পর বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। ক্ষমতা পাকাপোক্ত করতেই জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে শেষ সাক্ষী হিসেবে একথা বলেন আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের জবানবন্দির মধ্য দিয়ে শেষ হলো জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। বৃহস্পতিবার এই মামলায় সবশেষ সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন নাহিদ ইসলাম। তার পুরো জবানবন্দি জুড়ে আন্দোলনের সময় সমন্বয়কদের গুম করে ডিবি অফিসে নির্যাতন, নির্বিচারে ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি, আওয়ামী ও ছাত্রলীগের নির্যাতন, আন্দোলন দমনে গোয়েন্দা সংস্থার চাপসহ নানা তথ্য উঠে আসে। আমি এবং ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই হত্যাযজ্ঞে জড়িত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু বিচার করে নজির সৃষ্টি করতে হবে। আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল। পরবর্তীতে আমরা যখন গণস্বাস্থ্যে ভর্তি হই সেখানে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল এবং ডিবি অফিসে নিয়ে যাওয়া, সেখানে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া, 4 আগস্ট 5 আগস্টের যেই বর্ণনা সেটি আমি দিয়েছি। তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোরফ্রন্টের যোদ্ধা। এদিন রামপুরায় কার্নিশ থেকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠন করে পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এই মামলার সাক্ষ্য গ্রহণ 16 অক্টোবর। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পুরানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন তানজিল মাহমুদ সুজয় ও শহীদ আবুল হোসেনের পরিবার। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বর্তমান সংস্কার প্রক্রিয়ার সংস্কার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মত থাকবে, সেটা আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনে জনগণ যে দলকে ভোট দেবে তারাই নির্বাচনে আসবে, এটা নিয়ে কোনো দ্বন্দ্বের প্রয়োজন নেই বলেও জানান মঈন খান। আমরা যদি এই পারস্পরিক আস্থাগুলো না রাখি তাহলে আমি মনে করি না কোন সংস্কারে কোনো কাজ হবে। এবং সেই কারণেই বলছিলাম যে আজকে সরকার যে একটা কনভেনশনাল সংস্কার প্রক্রিয়া বিগত 1 বছর ধরে অনুসরণ করে এসেছে,
এবং সর্বশেষে কোনো সমাধানে আসতে পারছেন, তার মূল কারণ হচ্ছে যে তারা কনভেনশন থেকে বেরিয়ে আসতে পারে। এবং সেই কারণেই আমি বলেছি যে আমাদের এই সংস্কার প্রক্রিয়াকে সংস্কার করা প্রয়োজন। সীমানা নির্ধারণ ঘিরে দেশের যে কেউ রিট করতে পারে, তবে সীমানা নির্ধারণে আইনের পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে আগামী সপ্তাহের শুরুতে কমিশন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, প্রবাসীদের জন্য ব্যালট ভোট দেওয়ার আগেই যাবে সেটি রিটার্নিং অফিসার তার জিম্মায় সেটি রাখবেন, পরে গণনার সাথে সমন্বয় করে নেবেন। তিনি আরও বলেন, প্রবাস থেকে যিনি পোস্টাল ব্যালটে নিবন্ধন করবেন তিনি ভোটের সময় দেশে থাকলেও ভোট দিতে পারবেন না। ইন কান্ট্রি পোস্টাল ব্যালট যারা পেশাগত দায়িত্বে ভোট দিতে পারবেন না তাদের জন্য এই সিস্টেম আউট অফ কান্ট্রি ভোটিং এর মতোই হবে পদ্ধতি বলেও জানান তিনি। সীমানা নিয়ে আমার যতটুকু আমার খবর নিয়েছি 10টা রিট হয়েছে, 14টা সরি থ্যাংক ইউ, আজকে পর্যন্ত 14টা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে। এখন যেটা আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার, এটা সাবজুডিস হবে, আমার কথা বলার এখতিয়ার। আদালতে বিষয়টার প্রতি আমাদের যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল। কাজে সেইভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক, সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। 22টা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় আজকে সকালে ঢাকায় ফিরেছেন। আমরা আশা করছি যে আজকে তো হবে না, রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাবো। জাতিসংঘের সাধারণ অধিবেশন বরাবরই বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে এবারের সফর বিশেষ এক বার্তা নিয়ে এসেছে। রাজনৈতিক বিভাজন নয়, বরং ঐক্যের পথে হাঁটছে বাংলাদেশ। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই সফরে থাকছেন দেশের 3টি ভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। যুক্তরাষ্ট্র থেকে আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে বাংলাদেশের প্রস্তুতি এবার ভিন্ন মাত্রা যোগ করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে একটি সমন্বিত প্রতিনিধি দল, যেখানে রাখা হয়েছে দেশের 4টি প্রধান রাজনৈতিক দলের নেতাকে। বিএনপি থেকে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী থেকে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আক্তার হোসেন। রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মেরুকরণে বিভক্ত বাংলাদেশের এই সফর যেন এক নতুন বার্তা দিচ্ছে, যা থেকে বোঝা যাচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় স্বার্থে ঐক্য সম্ভব। সার্বিক বিবেচনায় এবারের অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত ও সুদৃঢ় করবে বলে আমরা আশা করছি। সফরে প্রতিনিধিরা অংশ নেবেন বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে, তুলে ধরবেন বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও টেকসই উন্নয়ন নিয়ে সাম্প্রতিক অগ্রগতি। একসাথে থাকা এই রাজনৈতিক মুখগুলো আন্তর্জাতিক মহলের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবেন, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। রাজনৈতিক মতৈক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এক ছাতার নিচে আসার এই সংস্কৃতি যদি প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় অর্জন। জাতিসংঘের এই মঞ্চে অংশগ্রহণ শুধু উপস্থিতি নয়, বরং এটি বাংলাদেশের ঐক্যের নতুন এক ভাষা। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। দুপুরের পর থেকে সংবাদ সম্মেলন করে এসব প্যানেল ঘোষণা করা হয়। দুপুর 1:45টার দিকে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যেখানে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে মনোনয়ন দেওয়া হয়েছে সাজ্জাদ হোসেন হৃদয় আর জিএস পদে মোহাম্মদ সাফায়েত হোসেন। এ সময় আবাসন সুবিধা বাড়ানো সহ নানা প্রতিশ্রুতি তুলে ধরে ছাত্রদল। পরে প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির, যেখানে ভিপি পদে নির্বাচন করবেন ইব্রাহিম রনি আর জিএস পদে লড়বেন সাইদ বিন হাবিব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জনাব সাজ্জাদ হোসেন হৃদয় আমাদের সহসভাপতি হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে তিনি নমিনেটেড হয়েছেন, তিনি নির্বাচন করবেন। এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন মোহাম্মদ সাফায়াত হোসেন। জাতিসংঘের ২৫তম সাধারণ অধিবেশনে ২ দফা দাবিতে রাজধানীতে একযোগে সমাবেশ করছে ছাত্রদল। পরে প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির, যেখানে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে মনোনয়ন দেওয়া হয়েছে সাজ্জাদ হোসেন হৃদয় আর জিএস পদে লড়বেন সাইদ বিন হাবিব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জনাব
এবং সহসাধারণ যেটা এজিএস সেটি থেকে নির্বাচন করবেন আইবুর রহমান তৌফিক। সম্প্রীতি শিক্ষার্থী জোটে যারা যে আমাদের এজিএস তথা সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, প্রতিনিধিত্ব করবেন সাজ্জাদ হুসাইন মুন্না। জিএস তথা সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন সাইদ বিন হাবিব। চাকসু নির্বাচনের যিনি বিপি হিসেবে নির্বাচন করবেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রনেতা রাজপথের লড়াকু সৈনিক ইব্রাহিম হোসেন রনি। চাকসু ও রাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। শুরুতেই শোয়েবের কাছে যাব। শোয়েব, ছাত্রদল ও ছাত্র শিবিরের প্যানেল নিয়ে বিস্তারিত জানাবেন এবং অন্য দলের প্যানেল কখন ঘোষণা করা হবে? দুপুরে আজ বুদ্ধিজীবী চত্বরের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ছাত্র দল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে এবং এর আগে ক্যাম্পাসে বেশ আলোচনা হচ্ছিল যে ছাত্রদল হয়তো বা অন্যান্য বেশ কয়েকটি ছাত্র সংগঠনকে নিয়ে সম্মিলিত একটি জোট গঠন করতে পারে এবং এমন একটি আলোচনা ছিল ক্যাম্পাসে, কিন্তু সব আলোচনা বা কল্পনার অবসান ঘটিয়ে ছাত্রদল কিন্তু একক প্যানেল ঘোষণা করা হয়েছে এবং সেই প্যানেলে আপনি যেটি বলছিলেন যে ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয় এবং জিএস পদে সাফায়েত হোসেনকে তারা ভিপি পদে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন এবং সেই যে প্যানেল সেই প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এবং তিনি যেটি জানিয়েছেন যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে প্রশাসন এখানে একটি ছাত্র সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং সেক্ষেত্রে নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেই বিষয়টি নিয়েও কিন্তু তিনি আসলে শঙ্কা প্রকাশ করেছেন এবং এরপরেই কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে প্যানেল ঘোষণা করা হয় এবং সেখানে ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে সাইদ বিন হাবিবকে মনোনীত করা হয় দলের পক্ষ থেকে এবং তাদের যে একটি শিক্ষার্থী তাদের সমর্থিত যে প্যানেলটি সেটির নাম একটি নাম নির্ধারণ করা হয়েছে এবং সেই প্যানেলে কিন্তু 5 জন নারী শিক্ষার্থী এবং সেই সাথে একজন দৃষ্টি প্রতিবন্ধী সনাতনী ধর্মাবলম্বীকে নিয়ে তারা একটি ইনক্লুসিভ প্যানেল করার ঘোষণা দেয় এবং তারা বলেছেন যে সেখানে তারা দলের বাইরেও যারা যে পদে যোগ্য কাজ করবার জন্য তাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং সেভাবে তারা প্যানেলটি মূলত সাজিয়েছেন এবং সেই প্যানেলে নির্বাচিত হলে তারা প্রথমেই বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট এবং আবাসিক হলগুলোতে খাবারের যেই মান নিয়ে প্রশ্ন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করার পাশাপাশি ক্যাম্পাসকে একটি নিরাপদ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যে ধরনের কাজগুলো করা দরকার সেটি তারা করবেন বলে জানিয়েছেন এবং একই সাথে দলের প্রতিনিধি না হয়ে তারা 27,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করবেন বলে কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে আরও একটি প্যানেলের ঘোষণা চলছে এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন নামে এখানে এই মুহূর্তে একটি প্যানেল ঘোষণা হবে এবং এরপরে বাম শিক্ষার্থীদের যে সংগঠনগুলো রয়েছে তাদের একটি জোটবদ্ধ আরও একটি প্যানেল ঘোষণা করার কথা রয়েছে এবং কিছুক্ষণ আগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এই যে প্যানেলগুলো ঘোষণা করা হচ্ছে সেই প্যানেলগুলো ঘোষণা করার মাধ্যমে কিন্তু ক্যাম্পাসে পুরোপুরি নির্বাচনী আমেজ শুরু হয়ে গিয়েছে। এখন কে কোন পদে লড়বেন, কার কে প্রতিদ্বন্দ্বী সেই বিষয়টি কিন্তু অনেকটা খোলাসা হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু সবার নির্বাচনী প্রচারণা কিভাবে সাজাবে সেগুলো কিন্তু আসলে পরিকল্পনা করে নিতে পারছেন। সবকিছু মিলে নির্বাচনের আবহাওয়া পুরোপুরি বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। রাকসুতে রয়েছেন সহকর্মী রাকিব, জানাবেন আচরণবিধি মানতে নির্বাচন কমিশন কি সতর্কবার্তা দিয়েছে আর প্রচারণা কেমন চলছে? সাহাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে কিন্তু প্রচারণা একদম জমে উঠেছে। আমরা দেখছি আজকে প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে প্রার্থীদের নানানভাবে আসলে প্রচারণায় অংশগ্রহণ করা। গতকালকে আসলে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা যে পাল্টাপাল্টি আসলে স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশনকে, তারপর থেকে আসলে নির্বাচন কমিশন যেটি বলেছিল যে প্রার্থীরা আসলে এই বিষয়টি নিয়ে যদি কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ করে তাহলে আসলে সেই বিষয়ে তারা কঠোর হবেন। তো সেই ক্ষেত্রে আসলে আমরা দেখছি নির্বাচন কমিশনের সেই বক্তব্যকে অনুসরণ করে আজকে কিন্তু প্রার্থী যারা আছেন তারা বিকল্প উপায়ে কিন্তু আসলে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন। একটু ভিন্নতা আমরা লক্ষ্য করছি ক্যাম্পাস জুড়ে প্রত্যেকটি জায়গায়। যেমনটা আসলে এখানে আসলে দেখছি যে যিনি সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন
এমন একটি প্রার্থী তিনি তার সহকর্মীদেরকে নিয়ে তার যে গানের দল তাদেরকে নিয়ে আসলে প্রচারণা চালাচ্ছেন এবং গানে গানে তার যে ইস্তেহার সেটি বলছেন, তার ব্যালট নম্বর বলছেন এবং একই সাথে এই প্রচারণার মধ্য দিয়ে লোক কিন্তু আশপাশে যারা শিক্ষার্থী আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। এর মধ্য দিয়ে আসলে যেটি আসলে হচ্ছে বলছেন তারা যে আসলে মূলত যে এই সংস্কৃতি যে এই অঞ্চলের বা এই যে শিক্ষার্থীদের মনে একটা প্রভাব রাখতে পারে সেই বিষয়গুলোই হচ্ছে তারা তুলে ধরছেন। এবং একই সাথে এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে নানা যে প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতাগুলোকে এড়িয়ে আসলে আগামী দিনে তারা যদি নির্বাচিত হয়ে আসতে পারেন, রাকসুতে আসলে আসতে পারেন, তাহলে তারা তাদের যে এই যে সাংস্কৃতিক মনোভাব সেটির আসলে চর্চা ছড়িয়ে দেবেন। এমনকি তারা এটিও বলছিলেন যে আসলে অনেক উদ্যোগ আসলে তারা গ্রহণ করার পরেও আসলে বাস্তবায়ন করতে পারেন না, কিন্তু সেটা যদি সম্ভব হয় তাহলে দেখা যাচ্ছে এখানে জাতীয় মানের সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মীরা আসলে উঠে আসবে। সুতরাং যদি পরবর্তীতে তারা নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে তারা আসলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে জাতীয়ভাবে সংস্কৃতিতে অবদান রাখবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এই দেশের সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে রাখার প্রচেষ্টা তাদের থাকবে বলেও তারা এখান থেকে বলছেন। এবং সাহাব, আমরা আসলে যেটি দেখছি পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু নানা ধরনের প্রচারণার করছে প্রার্থীরা এবং তাদের যে ঢং সেটি আসলে প্রচারণার ঢং সেটি আসলে পাল্টেছেন এবং এইটি চলবে এখনো পর্যন্ত কিন্তু 6 থেকে 7 দিন। সুতরাং এইরকম দুর্বার প্রচারণা বলা যায় সেটি চলতে থাকবে। তো সাহেব, এই ছিল আমার কাছে সর্বশেষ। চাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর প্যানেল ঘোষণা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা ও নীতিমালা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শোয়েব রহমান ও রাকিবুল হাসান। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকারীদের শাস্তির বিধান রেখে 2টি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজকে সভায় স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশোধনী আগামী মাসের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এছাড়া আয়কর আইনের সংশোধনী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগে ট্রেজারি বন্ডের কর 10% থেকে বাড়িয়ে 15% করার সুপারিশ দেওয়া হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানানো হয়, মন্ত্রণালয়ের সংশোধনী নিয়ে একটি বই প্রকাশ করবে সরকার, যেখানে মন্ত্রণালয়ের বিভিন্ন সংশোধনী তুলে ধরা হবে। নির্বাচনী ব্যবস্থা নিয়ে 8টি রাজনৈতিক দলের কর্মসূচি প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলমান রয়েছে। চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন যে প্রত্যেকটা মিনিস্ট্রিকে আজকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে তারা মিনিস্ট্রিগুলো এই রিফর্ম কমিশনগুলোর বাদে তারা যখন স্বপ্রণোদিত হয়ে যে রিফর্মগুলো করেছেন সেটার একটা লিস্ট অতি সত্বর কম্পাইল করার জন্য। আমরা মনে করি যে কনসেনসাস কমিশনের সাথে যে আলোচনা সেটা এখনো চলমান এবং আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা সে আলোচনাই একটা সব কিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। একটা হচ্ছে যে ট্রেজারি বন্ডের ট্যাক্স বাড়ানো হয়েছে ইন্ডিভিজুয়ালদের জন্য না, যারা ইনস্টিটিউশনাল যারা ট্রেজারি বন্ডে ট্রেড করেন তাদের জন্য। নরসিংদীর আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 1 নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। এদিকে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন সংবাদকর্মী। সংঘর্ষের জেরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নরসিংদী থেকে রাকিবুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত বছরের 5 আগস্টের পর থেকে নরসিংদীর আলোকবালিতে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতা শাহ আলম চৌধুরী ও দলটির বহিষ্কৃত নেতা আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়রা বলছেন, এর জের ধরে বুধবার ভোরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। টাকা পয়সা দিয়া বিএনপির হাত 2 নেতা, এক নেতা সমীর, একটা শাহ আলম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি আসাদ এবং ডিপু চেয়ারম্যান এরা মিল্লা রাত্রে ভোট 4টায় অতর্কিতভাবে হামলা করিয়া আমার লোক মেরা লাইছে। আমার অনেক লোক গুলিবিদ্ধ হয়েছে। তারা সুসংগঠিত হইয়া বিভিন্ন কান থেকে অসংখ্য পরিমাণে ক্যাডার বাহিনী বাড়া করিয়া সকাল 6টার সময় নামাজের পরে তারা অতর্কিত হামলা চালিয়েছে আমাদের গ্রামের উপর। রাত্রের আনুমানিক 4টা থেকেই তারা প্রস্তুতি সম্পন্ন করে তারা হামলার প্রস্তুতি নিয়েছে এবং হামলা চালিয়েছে। দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় মুরাদনগর গ্রামের বাসিন্দা ইদন মিয়া।
আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বুকের বাম পাশে হচ্ছে মানে গানশট ইঞ্জুরি হচ্ছে, 3টা পেনিট্রেটিং ইঞ্জুরি আছে, যে আবার তিনটা ইঞ্জুরি যেটা আমার এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত চলে গেছে। আরেকজন হচ্ছে মুস্তাকিম, 26 বছর বয়স, সেও গানশট ইঞ্জুরি, তাকে হচ্ছে ঢাকায় রেফার করা হয়েছে। আরেকজন আবুল হোসেন, 62 বছর বয়স, ওনার কানের পাশ দিয়ে একটা হচ্ছে গানশট ইঞ্জুরি হয়েছে, তাকেও হচ্ছে আমরা ঢাকায় রেফার করেছি। স্বাস্থ্য নির্দেশনায় আমি এখানে সদর হাসপাতালে আসছি, এসে একজনের লাশ পেলাম, আর ডাক্তারদের সাথে কথা বলে 3 জনের একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে, আর 2 জনকে মনে ঢাকা রেফার করছে। লাইফ রিস্কে নাই যারা আহত। এদিকে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন সংবাদকর্মী। সংঘর্ষের পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এখন নরসিংদী। ফ্রান্সের প্যারিসে ইউরোপিয়ান একাডেমি অব ডার্মাটোলজি ও ভেনেরোলজির 25তম কংগ্রেসে এখন টিভির সঙ্গে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের কনসালটেন্ট ডাক্তার শারমিন জাহান। সেখান থেকে কিছুক্ষণ আগে সবশেষ জানিয়েছেন মোজাহিদ শুভ। ইএডিভির 25তম কংগ্রেস, বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করেছেন তাদের কেউ তাদের গবেষণাপত্র উপস্থাপন করছেন এখানে। বাংলাদেশি রোগীদের ওপরে তারা গবেষণা করেছেন। এর মধ্যে একজন আছেন ডাক্তার শারমিন জাহান, যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের কনসালটেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে কোন বিষয়টি নিয়ে জানাতে এসেছেন পৃথিবীবাসীকে? ইএডিভি কংগ্রেসে মূলত আমরা প্রতি বছরই আমাদের গবেষণাপত্র প্রকাশ এবং ওরাও যে অনেক কিছু প্রকাশ করে থাকে সেগুলো নিয়ে আসলে মানে দেখতে আসি। আমরা আসলে খুব বেশি আগ্রহী থাকি এই কংগ্রেসটাতে অ্যাটেন্ড করার জন্য। তো এবছর আমি মূলত হচ্ছে আমার একটি পোস্টার প্রেজেন্টেশনের জন্য এসেছি, যেখানে আমি নিভাস অফ ওটা বা মুখে এক ধরনের পিগমেন্টেশন আসে, যেটাকে আমরা সচরাচর জন্ম দাগ বা বার্থমার্ক বলে থাকি, সেখানে লেজারের ইফিকেসিটা কীরকম বা আমাদের যে পিগমেন্টেড স্কিন সেখানে আমরা কী ধরনের রেজাল্ট পাচ্ছি সেটা দেখানোর জন্য এসেছি। পাশাপাশি ওরা আরও বেশি অ্যাডভান্স কিছু প্রেজেন্ট করে থাকে, যেটির সাথে আমরা আসলে ওদের মতো হওয়ার জন্য, আসলে কিছু ফলো করার জন্য, নতুন কিছু নেওয়ার জন্য আমরা ইএডিভিতে মূলত এসে থাকি। যেমন আপনি গতবারও এখানে এসেছেন, আপনার কাছে কি মনে হয়েছে, নতুন কি তথ্য আপনি নিয়ে গেছেন গত বছরে? ওরা বেসিকলি দেখা যায় যে লেটেস্ট যে ট্রিটমেন্টগুলো আসছে সেগুলোর গবেষণাটাই মেনলি প্রেজেন্ট করে থাকে। তো ওগুলো দেখে আমরা আসলে কনফিডেন্স পাই যে এগুলো আসলে আমাদের দেশেও আমরা যেগুলো এখন পর্যন্ত অ্যাভেলেবেল না, আমরা সেগুলো আসলে অ্যাপ্লাই করতে পারি। যেই রোগগুলোতে আমরা কোনো কাজ করতে পারছি না, ভালো রেজাল্ট পাচ্ছি না, তো এখান থেকে এসে আমরা আসলে একটু অ্যাডভান্স কিছু নলেজ নিয়ে যাই, যেটা আমাদের রোগীদের ক্ষেত্রে বা ডিজিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে আমরা আসলে বেনিফিটেড হচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে কথা বলছিলেন ডাক্তার শারমিন জাহান। তিনি নিজে একটি পোস্টার প্রেজেন্ট করবেন। তার মানে হচ্ছে যে সারা পৃথিবীর যে গবেষকরা আসছেন তারা সবাই সবার গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে স্ব দেশের রোগীদেরকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ জ্ঞান নিয়ে স্ব দেশে ফিরে যাচ্ছেন। এই ছিল এখানকার সবশেষ খবর। চাকসু ও রাকসু নির্বাচনে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাকসু ও চাকসু নির্বাচন 2025 উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান। এ সময় তিনি বলেন, উৎসবমুখর পরিবেশের সুস্থ নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ডাকসু নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের মধ্য দিয়ে যে আবহ তৈরি হয়েছে তার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবে পুরো দেশ। স্পেশালি আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচন হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি রাজশাহী ইউনিভার্সিটিটা হবে, তারপরে চিটাগাং ইউনিভার্সিটি হবে। তাদের এক্সপিরিয়েন্সটি কিন্তু আমরা এখানে শেয়ার করলাম। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো, এই জন্যই তারা খুবই সম্মানীয় ব্যক্তি। তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে। ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাকসুর বিজয়ীদের শপথ গ্রহণ আজ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, শপথ গ্রহণ শুরু হয়েছে কিনা, শুরু না হলে কতক্ষণে শুরু হতে পারে, বিস্তারিত জানাবেন।
শিহাব ৩৩ বছর পর কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 11 সেপ্টেম্বর। দীর্ঘ ৪৫ ঘন্টা রুদ্ধশ্বাস অপেক্ষার পর কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল এসছে এবং তারা এই ফলাফলের মধ্য দিয়ে কিন্তু জাকসু তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করেছে এবং সেই নতুন নেতৃত্ব যারা 25টি পদে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আজকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। আমি এই মুহূর্তে পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে রয়েছি। এখানেই কিন্তু আপনারা যদি একটু দেখাই, শপথ বাক্য পাঠ করাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কামরুল আহসান। একটু দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে যে যারা নির্বাচিত নতুন নেতৃত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন 25 জনের মধ্যে 24 জনই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। বাকি একজন কিন্তু তিনি খেলোয়াড় হওয়ার কারণে বিদেশে জাতীয় দলের খেলোয়াড় হওয়ার কারণে তিনি কিন্তু খেলার জন্য বিদেশে অবস্থান করছেন এই মুহূর্তে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল হাসান তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করাচ্ছেন। একটু দেখাচ্ছি যারা শপথ নেবেন তারাও কিন্তু অপেক্ষা করছেন, তারা তাদের হাতে যে শপথনামা নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন। বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তার সাথে সাথে কিন্তু তারা শপথ বাক্য পাঠ করবেন। ভিসি মহোদয় কিন্তু শপথ বাক্য পাঠ করার জন্য সিনেটের সদস্য যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন, প্রো ভিসি রয়েছেন এবং নির্বাচন কমিশনের সদস্যরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু অবস্থান করছেন। তো আমরা আসলে শিক্ষার্থীদের যারা নতুন নেতৃত্বে পেয়েছেন, যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথেও আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছিল। আজকে এই শপথ পাঠের পর থেকে কিন্তু তারা 33 বছর পর যে সিনেটে ছাত্রদের প্রতিনিধিত্ব ছিল, ছাত্রদের পক্ষে কথা বলার যে জায়গাটি অনুপস্থিত ছিল সেটি কিন্তু আজকে শপথ গ্রহণের পর সেটি নিশ্চিত হবে এবং 33 বছরের যেই ছাত্রদের পক্ষে কথা বলার অভাব সেটি কিন্তু পূর্ণ হবে। এবং আমরা জানতে পেরেছি যারা ভিপি যিনি রয়েছেন স্বতন্ত্র ভিপি আব্দুর রশিদ জিতু এবং মাজহারুল ইসলাম ছাত্র শিবির থেকে নির্বাচিত জিএস তারা জানিয়েছেন এখান থেকে তারা এখন শপথ বাক্য পাঠ করানো শেষে অদম্য 24-এর এখানে গিয়ে তারা আসলে সেখান থেকে তারা একটু শপথ নেবেন এবং সেই শপথের মধ্য দিয়ে কিন্তু তারা শপথ নেবেন যে তারা আসলে 24-এর যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের ফসল হিসাবে কিন্তু আজকের এই জাকসু নির্বাচনকে তারা দেখছেন এবং তারা বলছেন যে 24-এর শহীদদের স্মরণে তারা আসলে যে একটা চত্বর রয়েছে এখানে অদম্য 24 সেখানে তারা এই শপথ গ্রহণ শেষে সেখানে যাবেন। এই ছিল জাকসুর নির্বাচিত প্রতিনিধির শপথের সর্বশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত। শপথ গ্রহণের অপেক্ষায় জাকসু নির্বাচনের বিজয়ীরা, সেখান থেকে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। শেষ করছি এখন বিকাল, তার আগে শিরোনামগুলো আরেকবার। রাজধানীতে একযোগে জামায়াত ইসলামী আন্দোলন। রাজধানীতে একযোগে জামায়াত ইসলামী আন্দোলন সহ 7 দলের বিক্ষোভ। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ কয়েক দফা দাবি। ক্ষমতা পাকাপোক্ত করতে জুলাই হত্যাযোগ্য, ট্রাইব্যুনালে কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ। যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি, তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাকসুতে ছাত্রদলের ভিপি জিএস পদে সাজ্জাদ সাফায়েত, শিবির প্যানেলে ইব্রাহিম হাবিব। জাকসুতে আচরণবিধি নিয়ে ইসি সতর্কবার্তা। সীমানা নির্ধারণ আইনের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই, জানালেন ইসি সচিব। প্রবাসে পোস্টাল ব্যালটে নিবন্ধন করে দেশে ফিরলে দেয়া যাবে না ভোট। নরসিংদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 1, আহত 5, সাংবাদিকদের উপর হামলা। এই ছিল এখন বিকেলের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।